This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। আচ্ছা, বাইপাস আমরা কেন ব্যবহার করি? যাতে ভিড় এড়িয়ে দ্রুত যাতায়াত করা যায়। আচ্ছা, কলকাতা কি দুষ্কৃতীদের কাছে সেফ বাইপাস হয়ে উঠল? আবারও মহানগরে অস্ত্র সমেত গ্রেফতার। আরও তাৎপর্যপূর্ণ, অস্ত্র উদ্ধার হয়েছে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওয়ার্ডে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, গত নভেম্বরে সুশান্তর ওপর বন্দুক নিয়ে হামলা হয়, যদিও সে যাত্রায় প্রাণে বেঁচে যান কাউন্সিলর। এবার অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল কোন উদ্দেশ্যে? রবিবার দুপুর রুবি মোড়ের কাছে আনন্দপুর নোনারাঙ্গার রাস্তার একপাশে গাছতলায় টেবিল চেয়ার নিয়ে বসে সাদা পোশাকের পুলিশ, সঙ্গে দুই অভিযুক্ত, একজন পুরুষ, অন্যজন মহিলা। দুই অভিযুক্তের ব্যাগ থেকে একে একে আগ্নেয়াস্ত্র বের করে রাখা হচ্ছে টেবিলে। ঘণ্টা ৩-৪ ধরে চলল আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করার কাজ। ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেল। ফের মহানগরে অস্ত্র উদ্ধার কলকাতা পুলিশের এসটিএফের। দুই অভিযুক্তের কাছ থেকে 11টি ওয়ান শাটার উদ্ধার। ধৃত আজিজ মোল্লা হুগলির পান্ডুয়ার বাসিন্দা। আজিজের কাছ থেকে 10টি ওয়ান শাটার মিলেছে। ধৃত ময়না মাঝি বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা। ময়নার ব্যাগ থেকে পাওয়া যায় আরও একটা ওয়ান শাটার। এখন প্রশ্ন হচ্ছে, কোথা থেকে এলো অস্ত্রগুলো, কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল? মামলা রুজু করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সোমবার দুই অভিযুক্তকে আদালতে তোলা হবে। তাৎপর্যপূর্ণ ঘটনা, যে অঞ্চল থেকে অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে তা কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। গত নভেম্বরে যার উপরে বন্দুকবাজের হামলা হয়, যদিও বন্দুক থেকে গুলি না বেরোনোয় বেঁচে যান সুশান্ত। তারপরও বারবার শহর কলকাতায় অস্ত্র উদ্ধার হয়েছে। যেমন নভেম্বর 2024 শিয়ালদার বৈঠকখানা বাজারের থলিতে 5টি পিস্তল ও 90 রাউন্ড গুলি উদ্ধার হয়। ডিসেম্বর 2024 এজেসি বোস রোড থেকে অস্ত্র উদ্ধার, বিহার থেকে অস্ত্র এনে কলকাতায় বিক্রির চেষ্টা। 9 জানুয়ারি 2025 তপসিয়া থানা এলাকা থেকে বন্দুক গুলি উদ্ধার। 27 জানুয়ারি 2025 শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের পাশ থেকে অস্ত্র উদ্ধার। 17 মার্চ 2025 শিয়ালদা স্টেশনে হাটে বাজারে এক্সপ্রেস থেকে অস্ত্র উদ্ধার। ভোটে এখন 1 বছর বাকি, রাজ্যের জায়গায় জায়গায় অস্ত্র উদ্ধার হচ্ছে। খোদ কলকাতায় পুলিশ প্রশাসন কি করছে জানে না? মুখ্যমন্ত্রী তো বলেছিলেন 7 দিন সব উদ্ধার করে দেবেন। তো মুখ্যমন্ত্রী কি জেনে বুঝে অস্ত্র উদ্ধারের কথা বলে তাকে অকার্যকরী করতে চাইছেন? আপনাদের সংবাদ মাধ্যম তো বারবার দেখাচ্ছে 9mm পিস্তল নিয়ে ঘোরাফেরা করছে বিভিন্ন নির্বাচনে, আর পুলিশ অস্ত্র উদ্ধার করছে কি ওয়ান শটার। 20 বছর আগে কোথাকার পাইপ গান পড়ে আছে, সে চলবে কি চলবে না, স্প্রিংটাও হয়তো ভেতরে ভাঙা, সেগুলো উদ্ধার করছে। তৃণমূলকে যখন মানুষ প্রত্যাখ্যান করছে, তখন তৃণমূল একটা যে কোনোভাবে হোক ভাবমূর্তি উদ্ধার করবার চেষ্টা করছে, কিন্তু সম্ভব নয়। আর্মস অ্যান্ড অ্যামুনিশনগুলো পেলো কোত্থেকে, কে তাদেরকে সাপ্লাই করেছিল, কত টাকার বিনিময়ে, কত টাকা এন্ট্যাঙ্গেল ছিল, সেই অর্থটা কে দিয়েছিল, তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট, তাদের মোবাইল ঘেটে সেই নামগুলো সব বার করতে হবে। কলকাতা কি দুষ্কৃতীদের সেফ প্যাসেজ হয়ে উঠেছে? রাজনৈতিক চাপানো তো চলতেই থাকবে। জনতার নিরাপত্তা যে ঢিলেঢালা হয়ে যাচ্ছে, সেটা নিয়ে কারো হুঁশ আছে কি? সুমন মহাপাত্রের রিপোর্ট, টিভি9 বাংলা। কলকাতায় একের পর এক খুন। বেলেঘাট এবং পাটুলির জোড়া খুনের কিনারা রবিবারই করেছে পুলিশ। বেলেঘাটায় দাদার হাতে ভাই খুন, পাটুলিতে ছেলের হাতে মা খুন। চালু মার্কেটে পরিচারক খুনের কিনারা অবশ্য পুলিশ এখনো করে উঠতে পারেনি। আততায়ী ফেলে যাওয়া রক্তমাখা জামা কাপড়ে এই মুহূর্তে পুলিশের হাতে সব থেকে বড় ক্লু। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, বুকে, গলায়, মুখে কোপও মেরে খুন করা হয়েছে পরিচারক অবিনাশকে। শনিবার চারু মার্কেট এলাকার 5 তলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বছর 22-এর অবিনাশ বাউরির দেহ। কুশল ছাবড়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে পরিচারকের কাজ করতেন অবিনাশ। শনিবার দুপুরে বাড়িতে একাই ছিলেন। ফ্ল্যাটের মালিক একাধিকবার ফোন করলেও অবিনাশ ধরেননি। ব্যবসায়ী গাড়ি চালককে দেখতে পাঠান। চালকে গিয়ে দেখেন ডাইনিং রুমে পড়ে রয়েছে অবিনাশের রক্তাক্ত দেহ, ঘাড়ে মুখে আঘাত। অবিনাশ বারুইকে কুপিয়ে খুন করা হয়েছে, এমনটাই ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ। মূলত গলা এবং বুকের ওপরে অংশে সেখানে কুপিয়ে খুন করা হয়েছে। এটাও উল্লেখ যে শনিবার দুপুর এবং বিকালের মধ্যেই
খুন করা হয়েছে এই অবিনাশকে। সূত্রে খবর, ঘটনার কিছু সময় আগে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটে ঢুকেছিলেন অবিনাশ। কে সেই ব্যক্তি? সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। রহস্য বাড়িয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া রক্ত মাখা জামা কাপড়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আবাসনের নিরাপত্তারক্ষীর হাতে ধরা পড়ার ভয়ই পোশাক বদল করে আততায়ী। তাহলে কি আগে থেকেই খুনের পরিকল্পনা ছিল, নাকি অবিনাশের পোশাক পরেই পালিয়েছে খুনি? সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিহতের কল ডিটেলসও খতিয়ে দেখা হচ্ছে। কে এসেছিল একমাত্র ওই বলতে পারবো, ওই দেখেছিল। ওই ছেলেটার পিছন পিছন একজন ঢুকেছিল। সিসিটিভি এখানে নিচে আছে। আমার একটার মধ্যে খাওয়া যায়, আমি অনেকে ছাড়তে যাই, আমার তো দেখা সম্ভব না। তারপর উনি খাচ্ছেন, উনি মনে কোথায় গেছিলেন, ওই সেই টাইমে বেরিয়ে গেছে, আমরা খেয়াল করিনি। রবিবার ঘটনাস্থলে যায় ডগ স্কোয়াড। পুলিশ সূত্রে জানা গিয়েছে খোয়া গিয়েছে অবিনাশের ফোন। আততায়ী ফোনটি নিয়ে গেছে বলে অনুমান। তবে কি খুনের রহস্য লুকিয়ে আছে ফোনেই? পর্যন্ত তার ফোনটা মিসিং আছে, ঠিক আছে? তার ফোনটা মিসিং থাকলে তো আমাদের এই মুহূর্তে বলা সম্ভব না। তাহলে তার ব্যাংক অ্যাকাউন্ট কোথায় আছে, সেই ব্যাংকে আমরা গেলে তবেই বলতে পারবো কিছু মিসিং হয়েছে কিনা। স্টিল তার রিপোর্ট এখনো বাড়ির মালিক আমাদের কাছ থেকে দেয়। আসানসোলের বড় করে বাড়ি অবিনাশের। শেষবার গিয়েছিলেন হোলির সময়। আসার কথা ছিল সোমবার। তার আগেই মৃত্যুর খবর। দোষীর কড়া শাস্তির দাবি তুলেছেন মৃতের বাবা মা। 12-13 বছর হয়ে গেল ওদের বাড়িতে। ঘটনার খবরটা কখন পেলেন? ঘটনার খবর আমার বৌমা পেয়েছে, আমরা তো ছিলাম ধানবাদে। কি অনুমান করছেন আপনারা? ওইটাই অনুমান করছি, আর কিছু অনুমান করিনি। আমরা তো কোনো বুঝতে পারলাম না স্যার, কিন্তু আমার ছেলের যে জীবন চলে গেল, আমাকে ইনসাফ চাপা, আর কিছু চাই না। আমার মনে আর কি বলবো, তো মার্ডারই বলে মারে দিয়েছে হয়তো সঙ্গে সাথীতে। আমাকে মানে আমার ইনসাফ চাই, আর কিছু চাই না স্যার। পুলিশ সূত্রে জানা গেছে ফ্ল্যাটের মালিকের ঘর থেকে কোনো কিছু খোয়া যায়নি। তবে কি ব্যক্তিগত আক্রোশেই খুন করা হয়েছে অবিনাশকে? সূত্র পেতে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সুজয়, সোমা ও চন্দ্রশেখর রিপোর্ট, TV9 বাংলা। চিনার পার্কের পর পোস্তা আবারও শহরে স্পেশাল 26। এবার সিবিআই অফিসার সেজে পোস্তার কটন স্ট্রিটে প্রায় 33 লক্ষ টাকার সোনা লুট করার অভিযোগ। রাস্তা আটকে সিবিআই অফিসার সেজে তল্লাশির নামে 400 গ্রাম সোনা নিয়ে চলে যায় 3 জন ব্যক্তি। বাজেয়াপ্ত করার কথা বলে সিজার লিস্টও দেওয়া হয়। অজ্ঞাত পরিচয় 3 জনের বিরুদ্ধে পোস্তা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিবিআই অফিসার সেজে প্রায় 33 লক্ষ টাকা সোনা লুটের অভিযোগ। পোস্তা থানা ইতিমধ্যেই তদন্ত করছে। অভিযোগ, এক ব্যক্তি তিনি হলমার্কযুক্ত সোনা ডেলিভারি করার কাজ করছিলেন। কটন স্ট্রিটের এই জায়গাতেই তিনি যখন আসেন, প্রথমেই 3 জন ব্যক্তি তাকে আটকায়। বলা হয় যে তারা সিবিআই অফিসার, যে জিনিস তার কাছে রয়েছেন সেই জিনিস আদৌ বৈধ কিনা চেক করা হবে। পরবর্তীকালে এটাও বলা হয়, যেহেতু বড়বাজার পোস্তা এই এলাকায় সোনা পাচার হয় বা পাচার সোনা এখানে আসে, তাই সেই সোনা নির্দিষ্টভাবে বৈধ কিনা এবং তার কাগজপত্র যাচাই করা হবে। সূত্রের খবর, একটি গাড়ি দেখিয়ে বলা হয় যে সিবিআই অফিসার সেখানে যিনি মেন অফিসার তিনি বসে রয়েছেন, তার কাছ থেকে সমস্ত কিছু জানতে হবে। পরবর্তীকালে সামনে যে ব্যাগ ছিল সেই ব্যাগের মধ্যে প্রায় 33 লক্ষ টাকার মূল্যের সোনা, যা 400 গ্রাম মতো 54খানা পিসের হার, সোনার হার, সেগুলো মূলত ছিল এবং সেগুলো চেক করার হয়। পরবর্তীকালে বলা হয় যে সেগুলো আদৌ বৈধ নয়, যে কাগজগুলো সেগুলোও বৈধ নয়, তাই এইগুলো বাজেয়াপ্ত করা হচ্ছে এবং সিজার লিস্ট দেওয়া হবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই 3 জন সিবিআই অফিসার তারা ঘটনাস্থল ছেড়ে গেলেও পরবর্তীকালে তারা আর ফিরে আসেনি। তখনই সন্দেহ হয় সেই ব্যক্তির এবং তারপর পোস্তা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। পুলিশ সূত্রে খবর, এই 3 জন ব্যক্তি মূলত কেন সিবিআই অফিসার পরিচয় দিয়েছিলেন আর কোত্থেকে এসেছিল, পুরো বিষয়টা খতিয়ে দেখছে। পাশাপাশি তাদের যে সিবিআই যে অফিসার পরিচয় দিয়েছিল তাদের কাছে কোনো নথি আছে কিনা তাও দেখছে পোস্তা থানা তদন্তকারী আধিকারিক। ক্যামেরায় সুদেবের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। এই মুহূর্তে দেখাবো আপনাদের ধূপগুড়ির চাপড়ামারি জঙ্গলে ভয়াবহ আগুন। খুনিয়া মোড় থেকে চাপড়ামারি যাওয়া রাস্তার পাশে লেলিহান শিখা। এক চিকিৎসক দম্পতি ঝালং থেকে নাগরাকাটার দিকে যাওয়ার সময় আগুন দেখতে পান। তারাই জলপাইগুড়ি বন বিভাগে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে বন দফতরের আধিকারিকরা কিভাবে আগুন তা জানতে শুরু হয়েছে তদন্ত। এবার যে খবরটা দেখাবো তার দুটো পার্ট, একটা ভালো খবর আর একটা খারাপ। ভালো খবর একটাই, এপ্রিল বা মে মাসের মধ্যেই চালু হয়ে যেতে পারে নোয়াপাড়া এয়ারপোর্ট মেট্রো। কিন্তু তারপর
এই মেট্রোর বারাসাত অবধি সম্প্রসারণ আপাতত 20 মাও চলে। মেট্রো কর্তারা বলছেন, জমি না পেলে বারাসাত পর্যন্ত মেট্রোর পরিকল্পনাও বাতিল হয়ে যেতে পারে। জমি দখল আর অধিগ্রহণের সমস্যায় জর্জরিত বারাসত মেট্রো প্রকল্প। নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ প্রায় শেষ। 1-2 মাসেই এই অংশে মেট্রো চলবে। বিমানবন্দরের পর উত্তর শহরতলির মাইকেলনগর পর্যন্ত প্রায় 2.84 কিলোমিটার অংশেও কাজ শেষ হওয়ার পথে। কিন্তু মাইকেলনগর থেকে বারাসত পর্যন্ত অংশে থমকে আছে মেট্রোর কাজ। কারণ মাইকেলনগরের পর খালের উপর দিয়ে নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুরে রেলপথের পাশ দিয়েই আসার কথা মেট্রোর লাইন। কিন্তু রেল লাইনের ধারে ঝুপড়ি উচ্ছেদে জটিলতা তৈরি হয়। অনেকে দাবি করেন, মাইকেলনগর পর্যন্ত যেহেতু মাটির নিচ দিয়ে মেট্রো আসছে, বাকিটাও মাটির নিচেই রাখা হোক। এই জটিলতায় মাইকেলনগর পর্যন্ত এসেই আটকে পড়েছে মেট্রোর কাজ। এরই মধ্যে ব্যয়ভার অনেকটাই বেড়ে গিয়েছে। 2010-11 সালে প্রকল্প শুরুর সময় বরাদ্দ ছিল 2398 কোটি টাকা। সেটা সংশোধন হতে হতে এখন দাঁড়িয়েছে 4830 কোটি টাকায়। চলতি লোকসভা ও রাজ্যসভা অধিবেশনে জমি দখল ও অধিগ্রহণ নিয়ে বারবার সরব হয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সংসদে রেলমন্ত্রী দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গে সব ঘোষিত প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজন 4093 হেক্টর জমি, কিন্তু মিলেছে মাত্র 1086 হেক্টর জমি। জমি না পাওয়া গেলে নোয়াপাড়া বারাসত প্রকল্প মাঝ রাস্তায় বন্ধ করে দিতে হবে বলে আশঙ্কা করছেন মেট্রো কর্তারা। वो हमारा न्यू बैरकपुर से बारासात वाला एरिया जो है उसमें लैंड एक्विजिशन और एनक्रोचमेंट्स के बहुत सारे इश्यूज हैं। वो स्टेट गवर्नमेंट से हम टच में हैं, जैसे ही वो हमारे उसको क्लियर करते हैं हम लोग उसमें काम कर रहे हैं। মেট্রোর অভিযোগ মানতে নারাজ রাজ্য সরকার। জমি নিয়ে কোনো সংকট নেই, তবে উচ্ছেদে আমরাও বিশ্বাস করি না। বিকল্প উপায় আমাদের খুঁজতে হবে, রাজ্যের সমস্ত সহযোগিতা করে। এইগুলো হচ্ছে কাজ না করার কেন্দ্রীয় সরকারের বাহানা এবং অজুহাত। যদিও এর মধ্যে ভালো খবর এটাই, এপ্রিল-মে মাসেই চালু হয়ে যেতে পারে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো চলাচল। মেট্রোয় করে এসে সরাসরি নামা যাবে বিমানবন্দরে, জুড়ে যাবে শহর থেকে শহরতলি। কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদনের অপেক্ষা। তারপরই চালু হয়ে যাবে বিমানবন্দর নোয়াপাড়া মেট্রো। এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ আন্ডারগ্রাউন্ড স্টেশন হতে চলেছে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন। 1 नंबर 2 नंबर लाइन फ्रॉम नोआपाड़ा जो हमारा प्लेटफॉर्म इस्तेमाल होने वाला है वो हमारा पूरा यार्ड में पूरा रेडी है। तो हमारे को जो है CRS का जैसे ऑथराइजेशन मिलता है तो हमारा जो है कमर्शियल सर्विसेज जैसे ही जो है गवर्नमेंट ऑफ इंडिया अलाउ करेगी हम शुरू कर सकते हैं। মাটি থেকে 14 মিটার নিচে তৈরি হয়েছে জয় হিন্দ স্টেশন। 5টি প্ল্যাটফর্ম থাকছে, প্রতিটি প্ল্যাটফর্ম 180 মিটার লম্বা। 5টি প্ল্যাটফর্মের মধ্যে 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে। নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত সম্পূর্ণ মেট্রো পরিষেবা শুরু হয়ে গেলে 3, 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম চালু করে দেওয়া হবে। জয় হিন্দ স্টেশনে তৈরি হচ্ছে 48 মিটার ইয়ার্ড, যা দেশের মধ্যে বৃহত্তম। থাকছে 7টি লাইন। কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশনের কাজ শেষ মুহূর্তে এবং তার অঙ্গ হিসাবে টিকিট চেকিং যে মেশিন রয়েছে সেগুলি এসে গিয়েছে এবং একের পর এক সেই মেশিন বসানো হচ্ছে এবং পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা। ঠিক স্টেশনে 2 ধারে টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে যাতে যাত্রীদের কোনো রকম সময় অপব্যয় না হয়। ঠিক এখান থেকে টিকিট কেটে এরকম জায়গা থেকে যাত্রীরা প্ল্যাটফর্মে পৌঁছাবে। 1 এবং 2 এই 2টি প্ল্যাটফর্ম আপাতত চালু করা হচ্ছে। যেহেতু আন্তর্জাতিক বিমানবন্দরে মেট্রো স্টেশন, তাই প্রচুর যাত্রী হবে এটা ধরে নেওয়াই হচ্ছে। সায়ন্ত ও দীপঙ্করের রিপোর্ট, TV9 বাংলা। ফের ছত্তিশগড়ের জঙ্গলে অভিযানে সাফল্য নিরাপত্তা বাহিনীর। সুকুমার কেরালাপালে রাতভর গুলি লড়াইয়ে নিহত 16 মাওবাদী। গুলিতে জখম হয়েছে নিরাপত্তা বাহিনীর 2 জওয়ানও। 31 মার্চ 2026-এর আগে দেশ থেকে মাওবাদ মুছে দেওয়ার ঘোষণা আগেই করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুকুমার সংঘর্ষের পর সোশ্যাল মিডিয়ায় তাঁর বার্তা, অস্ত্র নয়, পরিবর্তন আনতে পারে উন্নয়ন। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। বিজাপুরে এনকাউন্টারে 26 জন মাওবাদীর মৃত্যুর পরই সংসদে এই ঘোষণা দিয়েছিলেন অমিত শাহ। মানচিত্র থেকে মাওবাদ মুছে দেওয়ার সময়সীমার কথা আরও আগেই জানিয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের বার্তার সঙ্গে তীব্র হয়েছে ছত্তিশগড়ের জঙ্গলে মাওবাদী নির্মূল করার অভিযান। একের পর এক সংঘর্ষে মৃত্যু হয়েছে বহু মাওবাদী, যার মধ্যে সর্বশেষ খবর এসেছে ছত্তিশগড়ের সুকমা থেকে।
শুক্রবার রাত থেকে চলা নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি লড়াইয়ে খতম 16 জন মাওবাদী। সংঘর্ষে 2 জওয়ানও জখম হয়েছেন। সুকমার কেরলাপাল এলাকায় মাওবাদীরা ঘাঁটি গেড়েছে। গোপন সূত্রে খবর পেয়েই অভিযানের নামে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বা ডিআরজি এবং সিআরপিএফ। রাতভর গুলির লড়াই চলে। শনিবার সকালে জঙ্গল থেকে 16 জন মাওবাদীর দেহ উদ্ধার হয়। शाम को अपने डीआरजी के जवान और सीआरपीएफ की संयुक्त पार्टी उस क्षेत्र में रवाना हुई थी और आज सुबह मुठभेड़ हुई सुबह 7 बजे। इसमें 4 जवान घायल हुए हैं, सभी आउट ऑफ डेंजर है और अभी तक 16 नक्सलियों के शव बरामद किए गए हैं। इसमें AK-47 SLR इंसा जैसे जो अत्याधुनिक हथियार है उनको भी बरामद किया गया है। 3 जवान डीआरजी का घायल हुए, 1 जवान सीआरपीएफ का घायल हुआ है। अभी उनकी शिनाख्त बची हुई है, जैसे ही जवान बाहर आ जाएंगे तभी शिनाख्त कर पाएंगे। সুকমার অভিযানে সাফল্যের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানান, অস্ত্র আর হিংসা নয়, শান্তি এবং উন্নয়নই একমাত্র পরিবর্তন আনতে পারে। 26-এর আগে মাওবাদ নিকেশ করতে চায় কেন্দ্র। এজন্য পুলিশি অভিযানের পাশাপাশি বেশ কিছু আর্থিক প্যাকেজও ঘোষণা করা হয়েছে। ছত্তিশগড় সরকার এজন্য আলাদা করে আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতিও ঘোষণা করেছে, যেখানে আত্মসমর্পণ করা মাওবাদীদের পদ অনুযায়ী বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মাওবাদীদের ধরিয়ে দিতে আর্থিক পুরস্কারও ঘোষণা করা হয়েছে। পুলিশি অভিযান, পুনর্বাসন প্রকল্প আর পুরস্কার, এই ত্রিফলা নীতিকেই কাজে লাগিয়ে ছত্তিশগড়ের জঙ্গল থেকে মাওবাদকে নির্মূল করতে লড়াইয়ে নেমেছে সরকার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।